তোমাদের পর্যায় সারণীর উপরে এমসিকিউ আলোচনা করা চলতেছে। আজকে এমসিকিউ 12, অর্থাৎ আমি একে একে 11টা এমসিকিউ আলোচনা করেছি প্রথম পত্রের পর্যায় সারণীর উপর দিয়ে। তো এখানে ব্ল্যাকবোর্ডে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ দেওয়া আছে। এগুলো বিভিন্ন বোর্ডে আসছে এবং আসার সময় সম্ভাবনা। প্রথমটা আছে, নিচের কোন যৌগের অণুর বন্ধন কোণ বড়? তো যৌগের বন্ধন কোণ বড় এবং ছোট কিভাবে পরিমাপ করব? পরিমাপের উপায় হলো, কেন্দ্রীয় পরমাণুটার যদি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয় এবং আকার যদি ছোট হয়, তাহলে সেটা তড়িৎ ঋণাত্মকতার মান যদি বেশি এবং আকার যদি ছোট হয়, তাহলে বন্ধন কোণ অত্যাধিক বড় হবে। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের বন্ধন কোণ 107 ডিগ্রি, পানির 104 ডিগ্রি, বেরিয়াম ট্রাইক্লোরাইডের 120 ডিগ্রি এবং নাইট্রোজেন ফ্লোরাইড এর বন্ধন কোণ হলো 102 ডিগ্রি সামথিং। তো এখানে নির্ভর করতেছে, এখানে অক্সিজেন হলো কেন্দ্রীয় পরমাণু আর এখানকার নাইট্রোজেন হলো কেন্দ্রীয় পরমাণু। এক্ষেত্রে এখানে বোরন হলো কেন্দ্রীয় পরমাণু, এখানে নাইট্রোজেন হলো কেন্দ্রীয় পরমাণু। এগুলোর মধ্যে সবচেয়ে পরমাণুর আকার ছোট হলো বোরন। বোরনের পারমাণবিক সংখ্যা 5, এর পারমাণবিক সংখ্যা 7, এর পারমাণবিক সংখ্যা 8, মানে অক্সিজেন ওখানে কেন্দ্রীয় পরমাণু, এরও এখানেও পারমাণবিক সংখ্যা 7। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী এখানে যে পরমাণুটা আকার সবচেয়ে ছোট সেটা হলো বোরন এবং এর তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি, সুতরাং এর বন্ধন কোণ সবচেয়ে বড়। আবার এই দুটো তুলনা করলে দেখা যাবে এটার মধ্যে এটার বন্ধন কোণ বড়, কারণ এর চেয়ে এর পরমাণু আকার ছোট। পরমাণু আকার যদি ছোট হয় কেন্দ্রীয় পরমাণুর এবং তড়িৎ ঋণাত্মকতা মান যদি বেশি হয়, তাহলে সেটার বন্ধন কোণ বড় হবে। এই জন্য এর তুলনায় এর বন্ধন কোণ বেশি, এর বন্ধন কোণ কম। অপরদিকে এর বন্ধন কোণ 102 ডিগ্রি, এর বন্ধন কোণ সবচেয়ে বেশি। তাহলে বন্ধন কোণ নির্ণয় করার জন্য যে সূত্রটা হলো, কেন্দ্রীয় পরমাণু আকার যদি ছোট হয় এবং ওই কেন্দ্রীয় পরমাণুর যদি তড়িৎ ঋণাত্মকতা মান বেশি হয়, তাহলে সেটার বন্ধন কোণ বড় হবে। এই ক্ষেত্রে বোরন ট্রাইক্লোরাইড উত্তর হচ্ছে বোরন ট্রাইক্লোরাইডের এইগুলোর মধ্যে এর বন্ধন কোণ বেশি। এবার 2 নম্বর প্রশ্ন, নিচের কোন অক্সাইডটি সবচেয়ে অম্লধর্মী? অর্থাৎ এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড, ক্লোরিন হেপ্টাঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড, এই যৌগগুলোর মধ্যে সবগুলো কিন্তু অম্লধর্মী। এখানে বলা আছে সবচেয়ে বেশি। এটা নির্ধারণ করব আমরা ওই অক্সাইডের সঙ্গে যেটা কেন্দ্রীয় পরমাণু আছে তার যদি জারণ সংখ্যা বেশি হয়, সেটার এই অম্লধর্মী বেশি হবে। তাহলে এর জারণ সংখ্যা এখানে 6, এখানে +6, অতএব এর জারণ সংখ্যা 3। অপরদিকে এটার -4 +4, এর জারণ সংখ্যা +4, -6 +6
জারণ সংখ্যা এখানে 6, এখানে 7 দুগুণে 14, এখন এটা হলো 14 এবং এটা হলো 7। তাহলে দেখা যাচ্ছে এই অক্সাইডগুলোর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং এটা হলো বেশি অম্লধর্মী। এইরকম যদি কতগুলো অক্সাইড থাকে, অক্সাইডগুলোর মধ্যে যদি সবগুলো অম্লধর্মী থাকে এবং যদি বলা হয় ওই যৌগগুলো, ওই অক্সাইডগুলো সবই অম্লধর্মী বটে, তবে কোনটা বেশি অম্লধর্মী, তখন চিন্তা করতে হবে। যেহেতু অক্সাইড, অক্সিজেনের জারণ সংখ্যা সর্বদাই -2, এইটাকে ধরে এটা স্থির, এটাকে ধরে কেন্দ্রীয় পরমাণুটা জারণ সংখ্যা বাইর করতে হবে, যেটা 0 হয়ে যাবে। 0 হইতে কতটুকু পজিটিভ লাগবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিনের সঙ্গে অক্সিজেন আছে 7টা, এখানে এর জারণ সংখ্যা -14। এই 14কে প্লাস করতে গেলে +14 লাগে, তাহলে একটা ক্লোরিন অবশ্যই +7, অতএব এর জারণ সংখ্যা +7, অর্থাৎ এটা বেশি অম্লধর্মী। অক্সাইডের ক্ষেত্রে অম্লধর্মী মেজারমেন্ট করার জন্য দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুটার যেটা জারণ সংখ্যা সবচেয়ে বেশি, সেটারই অম্লধর্মীয়তা সবচেয়ে বেশি। এখানে ক্লোরিন হেপ্টাক্লোরাইড এর জারণ সংখ্যা বেশি হওয়াতে এটা বেশি অম্লধর্মী। এবার 3 নম্বরে যাই। কোন মৌলটি প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়োম্যাগনেটিক। ডায়োম্যাগনেটিকের ব্যাপারে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন যার যত বেশি, সেই মৌলটার প্যারাম্যাগনেটিক ধর্ম তত বেশি। এখানে ক্রোমিয়াম এর গঠনের দিক দিয়ে হবে 3d5,4s1, আর এর বেলা হবে 3d7,4s2, কারণ এর পারমাণবিক সংখ্যা হলো 27। আর এর বেলা হবে 3d2,4s2। এর এখানে অযুগ্ম ইলেকট্রন ডিতে 2টা, এসে 2টা, এর অযুগ্ম ইলেকট্রন 4টা। আর এর বেলায় অযুগ্ম ইলেকট্রন এখানে থাকবে শুধু একটা, এখানে একটা, 2টা, অর্থাৎ টাইটেনিয়ামের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সবচেয়ে বেশি। যার অযুগ্ম ইলেকট্রন বেশি, বেজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি। এটার বেশি হওয়ার কারণ হইল ডির 5টি কক্ষপথের মধ্যে 1, 2, 3, 4, 5, এখানে একটা, এখানে একটা, আর এসে একটা, আর পিতে একটা, অর্থাৎ এর অযুগ্ম ইলেকট্রন সবচেয়ে বেশি, অর্থাৎ টাইটেনিয়াম সবচেয়ে বেশি প্যারাম্যাগনেটিক। অপরদিকে আমরা চলে যাই কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। তাহলে আয়নীকরণ শক্তি নির্ভর করবে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আর যে কোনো পর্যায়ের উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে কমে যায়। তাহলে এই মৌলগুলোর মধ্যে দেখি আমরা রুবেডিয়াম, সিজিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম। রুবেডিয়াম এবং সিজিয়াম একই গ্রুপের মৌল, আবার স্ট্রোনসিয়াম ও বেরিয়াম এরাও হলো একই গ্রুপের 2 নম্বর গ্রুপের মৌল। তাহলে এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে যে সবচেয়ে কম, অর্থাৎ আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে আসলে সবচেয়ে কমে যায়। তাহলে এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ। এই গ্রুপ থেকে ওই গ্রুপ গেলে আয়নীকরণ শক্তি বেশি হবে, আবার এই গ্রুপের নিচে থাকলে এটা তুলনায় এটা আয়নীকরণ শক্তি কম হবে। অপরদিকে এই দুটোর বেলায় রুবেডিয়াম এবং সিজিয়াম, এই দুটোর তুলনায় রুবেডিয়াম আগে, সিজিয়াম সবচেয়ে নিচে, সুতরাং এই দৃষ্টিতে সিজিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে
কম হবে। কেননা 1 নম্বর গ্রুপে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিনিয়াম এটা তেজস্ক্রিয় মৌল, এর আস্তে আস্তে কমতে থাকে, তাহলে এটা সবচেয়ে কম হবে। অপরদিকে এদিকে হলো বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, এদিক থেকে ওদিকে গেলে আয়নীকরণ শক্তি বেশি হবে। সুতরাং এখানে কমবে, কিন্তু এর তুলনায় এর শক্তি বেশি হবে। সুতরাং এটার সবচেয়ে আয়নীকরণ শক্তি কম হবে সিজিয়ামের। আয়নীকরণ শক্তির বেলায় মনে রাখতে হবে, গ্যাসীয় অবস্থায় মৌলের বাহিরের কক্ষপথে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন এবং মৌলটিকে ধনাত্মকে রূপান্তর করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন, ওইটাই হলো ওই মৌলটির আয়নীকরণ বিভব। এবং আয়নীকরণ বিভব সর্বদাই ΔH এর মান ধনাত্মক হয়, কারণ অসীম দূরত্বে কতটা মানে হলো ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গেলে শক্তির শোষণ ঘটে, অর্থাৎ সেগুলো তাপহারী বিক্রিয়া। এই তো গেল 4 নম্বর। 5 নম্বরটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে ডাইমারে 16 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। ঊর্ধ্বপাতন হয়, ঊর্ধ্বপাতন তাপমাত্রা 180 ডিগ্রি, বন্ধন কোণ 120 ডিগ্রি, সবগুলো এখানে ঠিক। এর মুক্ত জোড় ইলেকট্রন 16 জোড়া, এ ঊর্ধ্বপাতিত হয় ব্যতিক্রমধর্মী, এবং এর ঊর্ধ্বপাতনের তাপমাত্রা 180 ডিগ্রি, এর বন্ধন কোণ 120, এখানে তিনটাই ঠিক। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, অর্থাৎ দুটি অণু একসঙ্গে গঠন করার সময় ইলেকট্রন জোড়গুলো যদি গণনা করা হয়, তাহলে 16 জোড়া মুক্ত জোড় 16 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন পাওয়া যাবে। এবার 6 নম্বরটা ইথিন C2H4, অর্থাৎ CnH2n, এ জাতীয় যৌগে কার্বনের কোন ধরনের সংকরণ ঘটে? এখানে মনে রাখার বিষয়, যতগুলো অ্যালকেন সেগুলো হলো sp3, যতগুলো অ্যালকিন সেগুলো হলো sp2, যতগুলো অ্যালকাইন সেগুলো হলো sp। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এখানে হলো এটা কার্বন দুটো আছে, কার্বন যত হাইড্রোজেন দ্বিগুণ, অতএব এটা হলো ইথিন অর্থাৎ অ্যালকিন, এর সংকরণ হবে sp2। কার্বনের সংকরণ তিনটা, sp3, sp2, sp। all alkenes are sp3, all alkenes are sp2, all alkynes are sp, that is alkane গুলো sp3, alkene গুলো sp2, all alkynes are sp hybridization। এই কথাটা মনে রাখলেই, যেহেতু এখানে কার্বন দুটো হাইড্রোজেন 2 গুণ, অতএব এটা হলো অ্যালকিন। অ্যালকিনের বেলায় কার্বন যত থাকবে হাইড্রোজেন দ্বিগুণ থাকলে সেগুলো হবে অ্যালকিন। এখন অ্যালকিনের এখানে সংকরণ হলো sp2 কার্বনের। এবার 7 নম্বরটা, কোন মৌলটির সর্বোচ্চ জারণ সংখ্যা, অর্থাৎ জারণ সংখ্যার সংজ্ঞা হইল পরমাণুটি বা কোনো মৌল ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট চার্জ, ক্রিয়েট চার্জ, আইদার পজিটিভ or maybe negative or maybe zero. Oxidation number may be fraction, may be zero, may be positive or negative. That is the amount of electron transformation, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্ট চার্জ, সেটা হলো জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে আছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানাস, কোবাল্ট, ভ্যানেডিয়াম। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 27, ক্রোমিয়ামের 24,
A27 এর হলো A25, A27 এবং ভ্যানেডিয়াম 23। অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাঙ্গানাসের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। অর্থাৎ এর সর্বোচ্চ জারণ সংখ্যা প্রদর্শন করতে পারে 3d5 4s2। অর্থাৎ ম্যাঙ্গানাসের সর্বোচ্চ জারণ সংখ্যা 7। অর্থাৎ 3d ব্লক মৌলের মধ্যে ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা সর্বোচ্চ বেশি, কারণ ম্যাঙ্গানাসের গঠন হইল 3d5 4s2। অর্থাৎ তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 7টা এসে ছেড়ে দিতে পারে। ম্যাঙ্গানাস সপ্তম যোজি পর্যন্ত হতে পারে, 3d সপ্তম জারণ সংখ্যা পর্যন্ত হতে পারে। এই জন্য ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা সবচেয়ে বেশি। এবার 8 নম্বর ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম নাইট্রাইড পানির সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং এক্স যৌগটি কি হবে? মনে রাখিও, অল নাইট্রাইডস, maybe calcium nitrates, maybe aluminum nitrates, maybe magnesium nitrates, all nitrates when reacts with water they form their respective hydroxide and ammonia. All nitrates are when hydrolysis they form ammonia. This is the main thought about nitride compound. All nitrites in hydrolysis they form ammonia and their respective hydroxide. Aluminum will be aluminum hydroxide, then ammonia, magnesium nitride, magnesium hydroxide, and then ammonia, calcium nitride, calcium hydroxide, and then ammonia. That is ammonia. তারপরে আছে ফসফরাস ট্রাইক্লোরাইডের এই যৌগের পরমাণুতে যোজ্যতা স্তরে মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা দেখতে পাবো ফসফরাস ট্রাইক্লোরাইড, ক্লোরিন, ফসফরাস হলো পারমাণবিক সংখ্যা তার হলো 15। এ হলো নাইট্রোজেনের পরে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এরা 15 নম্বর গ্রুপের মৌল। এর বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। তাহলে 1 2 3 4 5, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন 2টো আর বন্ধন জোড় ইলেকট্রন হইল 3 দুগুণে 6টা। অর্থাৎ 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অর্থাৎ 3:2, 3:2, অর্থাৎ 2:3, এটা হলো তার। অর্থাৎ বন্ধন জোড়া 3টা, 1 2 3, আর এখানে মুক্ত জোড় 1, অর্থাৎ 2:3। এর মুক্ত জোড় হলো 1, 1:3, 1:3, অর্থাৎ 1:3, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন হলো 1 জোড়া এবং বন্ধন জোড় ইলেকট্রন হলো 3 জোড়া। অর্থাৎ যেগুলো মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন হওয়ার পরে যে ইলেকট্রনগুলো মুক্ত আছে সেগুলো মুক্ত জোড়া পেয়ার, লন পেয়ার আর বন্ড পেয়ার। এখানে জোড় কথাটা হচ্ছে পেয়ার, কাজেই এখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এবং 1 জোড়া, অর্থাৎ উত্তরটা হবে 1:3। এ হলো ফসফরাস ট্রাইক্লোরাইডের মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ড পেয়ার ও ইলেকট্রন পেয়ার ইলেকট্রনস 1:3। এই হলো MCQ 12 এর অ্যান্সারগুলো। পরবর্তীতে আমি MCQ 13
পর্যায় সারণীর এ ব্যাপারে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।